গ্রাম থেকে আসা মেয়েটি কেবলমাত্র ক্লাস 10 পাশ হওয়ায় পুলিশ স্টেশনে তাকে ঝাড়ুদারের চাকরি দেওয়া হয়। কিন্তু মেয়েটি তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাহায্যে একের পর এক জটিল রহস্য সলভ করতে থাকে। সে কি পারবে ঝাড়ুদার থেকে সিআইডি ইন্সপেক্টরের মর্যাদা পেতে? সেই নিয়ে দারুণ ইন্টারেস্টিং রহস্যে ভরা একটা ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা এন্টারটেনমেন্ট এক্সপ্লেনেশনে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা একটি সিআইডি ব্যুরোর দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা আমাদের প্রধান চরিত্র অনুকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে অনু চাকরির খোঁজে এইখানে অ্যাপ্লাই করেছিল এবং সেখানে একজন মহিলা ইন্সপেক্টর তার ইন্টারভিউ নিচ্ছিল। এবার সে তো অনুকে জিজ্ঞাসা করে যে তুমি কতদূর পড়াশোনা করেছো। অনু বলে যে সে ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে, তার বয়স 22 এবং সে গ্রাম থেকে এখানে এসেছে একটা চাকরির খোঁজে। অনু বলে যে আমার পড়াশোনা কম হলেও আমার আইকিউ কিন্তু অনেক বেশি, সুতরাং আপনি আমাকে চটজলদি একটা পুলিশের চাকরি দিয়ে দিন। আমি একবার পুলিশ হয়ে গেলে জটিল জটিল কেস নিমেষেই সমাধান করে দেব। এবং সেই মহিলা ইন্সপেক্টর তো বলে ওঠে যে তুমি ক্লাস 10 পাশ করে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো। ঠিক আছে, তোমাকে আজ থেকেই আমি চাকরিতে রাখলাম। অনু তো প্রচন্ড খুশি হয়ে যায় যে তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এবং মহিলাটি তখনই অনুকে একখানা বালতি আর ঝাড়ু ধরিয়ে দেয় যে আজ থেকে তুমি এই অফিসে ঝাড়ুদারের কাজ করবে, কারণ তোমার যোগ্যতায় কেবলমাত্র ওই চাকরিটাই তুমি পেতে পারো। এবার অনুর তো প্রথমে খুবই খারাপ লাগে, কিন্তু পরে সে ভাবে যে যাক, এটাও খুব একটা খারাপ চাকরি না, কারণ তার কাছে কোনো টাকা পয়সা বা থাকার জায়গা কিচ্ছু ছিল না। অনু ভাবে যে কোনোভাবে একটা মাস আমি কাটিয়ে দিই, 1 মাস পর মাইনে পেলে আমি একটা থাকার জায়গা ভাড়া নিতে পারবো। এবার অনু তো সাফ সাফাইয়ের কাজে লেগে পড়ে। তখনই সেই অফিসের ইনচার্জ সিআইডি অফিসার অলিভার চিনের অফিস দেখতে পায়। এবার অনু তো পরিষ্কার করতে করতে সেখানেও ঢুকে পড়ে এবং অলিভারের অফিসে একটা জটিল কেসের কিছু ফটো লাগানো ছিল, যেটা ছিল একটা মহিলার মৃত্যু রহস্য। এবং সেই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছিল যে একজন মহিলাকে কেউ ঘুমের মধ্যে মার্ডার করেছে। তার বাড়িতে ঢুকে মার্ডারটা করা হয়েছে, তার জানলার কাজ ভাঙা এবং সেই বোর্ডে অলিভার লিখে রেখেছিল যে এটা সম্ভবত একটা চুরি ডাকাতির কেস, মানে ডাকাত বাড়িতে এসেছিল ডাকাতি করতে এবং তার মধ্যেই মহিলাটিকে মারা হয়েছে, কারণ ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। বোঝাই যাচ্ছিল যে ডাকাত চুরি করার জন্যই ঘরের সব জিনিস ছড়িয়েছে। এবার এই সব দেখতে দেখতেই অনু একটা ছবি খেয়াল করে এবং সেই একটা ছবি দেখেই অনু বুঝতে পারে এটা কোনো ডাকাতির কেস নয়, যে কাজটা করেছে সে ভেতরেরই লোক এবং এটা একটা পরিকল্পিত হত্যা। এবার অনু তো সঙ্গে সঙ্গে সেই ছবিগুলি চেঞ্জ করতে শুরু করে, মানে যে ছবিগুলো অপ্রয়োজনীয় ছিল সেগুলো বাদ দিতে থাকে এবং সে বোর্ডে নিজেই লেখে যে এটা একটা পরিকল্পিত মার্ডার, এটা কোনো ছিনতাই ডাকাতি নয়। এবার অনু যখন অলিভারের রুমে এই কেস নিয়ে খুব জটিল চিন্তা ভাবনা করছিল, ঘরের বাইরে আমরা অফিসের অলিভারকে দেখতে পাই। অলিভার অফিসের মাইকের সাথে আলোচনা করছিল যে এই কেসটা কি হতে পারে, মানে কোনো ডাকাতকে কি ধরা গেছে বা এই রবারির ব্যাপারে আর কি কি ক্লু পাওয়া গেছে, কারণ ওপর তলা থেকে প্রেশার আসছে যে তাড়াতাড়ি কেসটা সলভ করতে হবে, যে ডাকাতি করেছে তাকে ধরতে হবে। এবং এইসব আলোচনা করতে করতেই সে তো নিজের রুমে ঢুকে আসে এবং রুমে ঢুকেই সে অবাক হয়ে যায়, চারিদিকে মেঝেতে ফটো ছড়িয়ে পড়ে রয়েছে এবং তাদের অফিসের নতুন ঝাড়ুদার কেস সলভ করতে শুরু করেছে। তার মাইক তো তার উপর চেঁচাতে শুরু করে যে তোমার সাহস হয় কি করে, তুমি একটা ঝাড়ুদার হয়ে আমাদের এত ইম্পর্টেন্ট একটা কেসের ফটো টটো এইভাবে নষ্ট করে দিচ্ছ। তোমার কোনো ধারণা আছে যে এই সমস্ত এভিডেন্স কালেক্ট করতে কতটা পরিশ্রম করতে হয়? এবং অনু তো তখনই বলে ওঠে যে আমি তোমাদের পরিশ্রমের একটা খুঁত দেখতে পেয়েছিলাম, তাই জন্যই আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করছিলাম, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। অলিভার মনে মনে ভাবে যে একটা ঝাড়ুদার হয়ে তার এত অ্যাটিটিউড, মানে সে আমার খুঁত ধরছে, আমার ভুল শোধরানোর চেষ্টা করছে। অলিভার লক্ষ্য করে যে অনু বোর্ডের লেখাটা মুছে সেখানে লিখেছে যে এটা আসলে একটা মার্ডার এবং সে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি প্রমাণ আছে, মানে কি থেকে তুমি বুঝলে যে এটা আসলে একটা মার্ডার, কোনো ছিনতাই না। এবং অনু তখনই তাদেরকে সেই ছবিটা দেখায় যেখানে আমরা দেখতে পাই যে ফ্লোরে কিছুটা রক্ত পড়েছিল এবং রক্তের উপর পড়েছিল কাঁচের টুকরো, মানে যে জানলা দিয়ে ডাকাত ঢুকেছিল সেই জানলার কাঁচ তো ভাঙা ছিল, সেই ভাঙা কাঁচের টুকরো সেখানে পড়েছিল। এবার অনু নোটিস করায় যে প্রথমে রক্তের দাগ আছে, তার ওপরে কাঁচের টুকরো পড়েছে। যদি ডাকাত জানলা ভেঙে ঘরে ঢোকে তাহলে তো কাঁচ ভাঙা আগে পড়া উচিত, তার উপরে রক্ত পড়বে, কারণ তার
পরে হত্যাটা হয়েছে, তাহলে রক্তের উপরে কাঁচ এলো কি করে? কারণ যে হত্যাকারী সে কাঁচ ভেঙে বা জানলা ভেঙে ঢোকেনি, সে ঢুকেছে সামনের দরজা দিয়েই। পরে সে হত্যা করেছে এবং তারপর কাঁচ ভেঙে ব্যাপারটাকে একটা ছিনতাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করেছে। এবার অলিভার তো বলে ওঠে যে তোমার এই সমস্ত মন গড়া রূপকথার কাহিনী দিয়ে আমাদের কেস সলভ করা চলবে না, তার জন্য চাই সলিড প্রমাণ। তোমার কাছে কোনো প্রমাণ তো নেই, তুমি কেবলমাত্র ছবি দেখে গল্প বানাচ্ছ। আজকের পর থেকে তুমি আর এই সিআইডি অফিসে ঢুকবে না। তুমি যে কাজগুলো আজকে করেছো সেগুলোর জন্য কিন্তু তোমাকে জেলেও পাঠাতে পারি। এই বলে সে তো অনুকে সেখান থেকে তাড়িয়ে দেয়, মানে রীতিমতো তার বাক্স প্যাঁচড়া নিয়ে তাকে ওখান থেকে বার করে দেওয়া হয়। এবার অনুর তো এই শহরে থাকার কোনো জায়গাই ছিল না। তখনই অনু মনে মনে ভাবে যে ভাগ্যিস আমি ওই ঘরের চাবিটা চুরি করে নিয়েছিলাম, এখন অন্তত কয়েক রাতের জন্য আমি ওখানে থাকতে পারবো। মানে যে ফ্ল্যাটে এই খুনের ঘটনাটা হয়েছিল সেটার চাবিটাই অনু অলিভারের টেবিল থেকে চুরি করে নিয়েছিল এবং সে ওই অ্যাপার্টমেন্ট নাম্বার 201-এ গিয়ে ঢুকে পড়ে, মানে যেটা হচ্ছে আসল ক্রাইম সিন। আমরা দেখতে পাই যে অনু সেখানে পুঁটলি নিয়ে গিয়ে পুরোই সেটেল হয়ে যায়, মানে এমন লাগছিল যেন এটা তার নিজেরই বাড়ি। এবং সেখানে ঘুরতে ঘুরতে আশপাশটা দেখতে দেখতেই অনু কিছু জিনিস নোটিস করে। অনু দেখে যে যে খুনি তার পায়ের ছাপ একটা কাবার্ড অব্দি গেছে এবং সেই কাবার্ডের একটা ড্রয়ারে সে কিছু একটা খুঁজছিল। অনু ড্রয়ার খুলে দেখে যে সেখানে দুটো চশমার বাক্স রাখা রয়েছে এবং একটা চশমার বাক্সে রক্তের দাগ, মানে খুনি কোনো কারণে এখানে এসে চশমা খুঁজছিল, কিন্তু সেটা সে কেন করবে? এবার অনু তো তারপরেই বেডরুমে ঢুকে আসে যেখানে কিনা ওই মহিলা মারা গেছিল। অনু মনে মনে বলে ওঠে যে দেখো, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার খুব কাছের কেউ এই কাজটা করেছে, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি ঠিকই জাস্টিস দেওয়াবো। এবং তখনই অনু বেডের ওপরে একটা কাপল পিকচার দেখতে পায়, মানে যে মহিলা মারা গেছিল তার সাথে তার স্বামীর ফটো, এবং সেই ফটোতে তার স্বামীর চোখে একটা চশমা ছিল। অনু সেই চশমার ব্র্যান্ড নেমটা লক্ষ্য করে এবং অনুর মনে পড়ে যায় যে কাবার্ডে সে তো ওই একই চশমার বাক্স দেখেছিল। অনু সঙ্গে সঙ্গে ঘর খুঁজতে শুরু করে দেয়। এবার সেখানে যে ভাঙা কাচের টুকরোগুলো পড়েছিল তার মধ্যে একটা ছিল চশমার কাচের টুকরো, এবং তখনই অনুর কাছে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। পরের দিন সকালবেলা এই ফ্ল্যাটে অফিসার অলিভার ওই মহিলার স্বামীকে নিয়ে হাজির হয় আরো বেশি তদন্ত করার জন্য। এবং হাজবেন্ডটি তো বলছিল যে আমি আসলে একটা অফিস ট্যুরে বাইরে গেছিলাম এবং সকালবেলা এসে আমি দেখলাম আমার স্ত্রীর অবস্থা এরকম, এবং তখনই সেই ঘর থেকে অনু বেরিয়ে আসে। এবার তাকে দেখি অলিভার তো খুব ক্ষেপে যায় যে তোমার সাহস হয় কি করে, এক তো তুমি আগের দিন অফিসে গিয়ে ওরকম করেছো, আজকে আবার তুমি ক্রাইম সিনে এসে বাসা বেঁধেছো, তুমি জানো তোমাকে আমি এখনই জেলে ঢুকিয়ে দিতে পারি। অনু তখনই বলে ওঠে যে আমি কিন্তু আবিষ্কার করে ফেলেছি যে আসল মার্ডারার কে। আসল মার্ডারার এমন একজন যে দরজা খুলেই এসেছিল, সে দরজা খুলে এই ঘরের মধ্যে ঢোকে এবং তারপর সে তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে। স্ত্রীকে হত্যা করার সময় তাদের মধ্যে অবভিয়াসলি হাতাহাতি হচ্ছিল এবং হাতাহাতির সময় তার চোখের চশমাটা খুলে যায়, মানে যে খুনি তার চোখের চশমা খুলে যায়, চশমাটা ভেঙে পড়ে যায়। এবার খুনি চোখে কম দেখতো, তাই তাড়াতাড়ি মার্ডার করার পর সে ঘরে আসে তার দ্বিতীয় পেয়ারের চশমাটা খুঁজতে, যেটা আমরা ড্রয়ারের মধ্যে দেখেছিলাম। সেই চশমার খাপের উপর রক্তের দাগ ছিল। এবার এইসব করতে করতে সে তো চোখে দেখতে পাচ্ছিল না, তাই জন্য ঘরের জিনিস এমনিতেই লণ্ডভণ্ড হয়ে যায়, যার থেকে অফিসাররা ভাবে যে এটা মনে হয় কোনো ছিনতাইয়ের কাজ, কিন্তু আসলে সেটা হয়নি। এবার এই চশমার কাজ পরীক্ষা করলেই বোঝা যাবে যে চশমাটা আসলে কার, কিন্তু পরীক্ষা করার আগেই আমি বলে দিতে পারি যে এটা মিস্টার চেনের, মানে কিনা ওই মহিলাটির হাজবেন্ডের। এবার মিস্টার চেন তো বলে ওঠে যে কি এমন কোনো প্রমাণ আছে যে চশমাটা আমারই, ওটা তো যে কারোর হতে পারে। অনু বলে ওঠে যে প্রমাণ তো অবশ্যই আছে, এর আগে অবধি আপনি কালো ফ্রেমের ওই চশমাটা পরতেন যেটা কিনা সব ছবিতে রয়েছে, কিন্তু এই ঘটনার পর থেকেই আপনার চোখে গোল্ডেন ফ্রেমের চশমাটা এখন আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই ঘটনার পরই আপনার চশমা কেন বদল করতে হলো সেই ব্যাপারে কি আপনি কিছু বলতে পারবেন? আর তাছাড়া চশমার এই কাঁচটা পরীক্ষা করলেই বোঝা যাবে যে আপনার পাওয়ারের সাথে সেটা মিলছে কিনা, সুতরাং এটা প্রমাণ করা খুব একটা কঠিন হবে না। এবার অলিভার বুঝতে পারে
পারে যে অনুর কথায় তো সত্যিই দম আছে, কিন্তু ততক্ষণে মিস্টার চেন একটা ছুরি তুলে নেয় এবং সে তো সোজা অনুর দিকে ঝাঁপিয়ে আসছিল তাকে হত্যা করার জন্য। কিন্তু অন্যান্য অফিসাররা মিস্টার চেনকে ধরে ফেলে এবং তাকে তখনই হ্যান্ডকাফ পরিয়ে বন্দি করা হয়। মানে অনু তার প্রথম কেস সাকসেসফুলি সলভ করতে পারে এবং অলিভারের মনেও সে একটুখানি বিশ্বাসের জায়গা করে নিতে পারে যে এই মেয়েটা সত্যি এমনি এমনি বকবক করছে না, এর সত্যিই বুদ্ধি আছে। এবং সে বলে যে ঠিক আছে, তোমাকে আমি কাজে রাখতে পারি, তবে এখনই তোমাকে আমি পুলিশের পদ দিতে পারবো না, তোমাকে ঝাড়ুদার হিসেবেই থাকতে হবে, তবে তুমি কেসে আমাকে সাহায্য করতে পারো। এবার অনু তো তখনই অলিভারকে বলে যে তুমি তো আমাকে এই ফ্ল্যাট থেকেও বার করে দিলে, আর আমার কাছে যাওয়ার মতো কোনো জায়গাই নেই, যতক্ষণ না প্রথম মাসের মাইনে পাচ্ছি ততক্ষণ আমি ভাড়াও নিতে পারছি না, তাহলে প্লিজ আমাকে থাকার জায়গার একটা বন্দোবস্ত করে দাও, এই শহরে আমি একদম একা, আমি কোথায় যাব। এবং অলিভার বাধ্য হয়ে অনুকে নিজের বাড়িতেই নিয়ে আসে। আমরা দেখতে পাই যে অলিভার তো বিশাল বড় লোক ছিল, মানে তার বাড়িটা ভীষণ সুন্দর ছিল। কোনো বলে ওঠে যে পুলিশের চাকরি করে তুমি এত মাইনে পাও যে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছো। এবং অলিভার তো তখনই বলে যে তুমি কি আমার সারনেমটা শোনোনি, আমার সারনেম হচ্ছে চিন। অনু বুঝতে পারে যে অলিভার এই শহরের অত্যন্ত ধনী পরিবারের ছেলে, কিন্তু তারপরেও সে পুলিশে কেন চাকরি করছে, সে তো চাইলেই তাদের পারিবারিক বিজনেসে জয়েন করতে পারতো। এবং তখনই অলিভারের একজন কর্মচারী অনুর সামনে আসে। সে বলে যে অলিভার ছোটবেলায় এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছিল যাতে সে খুবই ট্রমাটাইজড হয়ে গেছিল এবং সেই সব ঘটনার কারণেই অলিভার পুলিশের চাকরি জয়েন করে। কিন্তু অনু যদি এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা না করে বা অলিভারকে না ঘাটায় তাহলেই ভালো হবে, কারণ সেগুলো অলিভারের খুবই দুর্বল জায়গা। এবার অনু তো তাতে একদমই রাজি হয়ে যায়। অনু এখানে এত ভালোভাবে আরামে থাকতে পারছিল, তার পছন্দের কাজ করতে পারছিল, এর চেয়ে বড় আর কি হতে পারে। এবং অনু নিজের ঘরে চলে আসে। অনু অলিভারের কথাই ভাবছিল যে তার সাথে এমন কি হয়েছে যে এত বড় লোকের ছেলে সে এরকম একটা কাজ করছে, মানে তার জীবনে কি বা দুঃখ থাকতে পারে। এবং তখনই অনুর নজর যায় তার নিজের গলার একটা লকেটের দিকে। আমরা দেখতে পাই যে সে গলায় সবসময় একটা পাখির পালকের মতো লকেট পরে থাকতো এবং এটা ছিল অনুর মায়ের একদম শেষ স্মৃতি। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। অনু তো ব্রেকফাস্ট টেবিলে অলিভারের সাথে ব্রেকফাস্ট করতে বসে। তো অনু খাবার টেবিলের আদব কায়দা বা টেবিল ম্যানার্স কিছুই জানতো না। অলিভার বলে ওঠে যে তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? এবং অনু বলে যে 5 বছর বয়সেই আমার মা আমাকে ছেড়ে চলে গেছিল, তাই জন্য সত্যিই আমি এইসব কিছুই শিখিনি। অলিভারের তো খুব খারাপ লাগে কথাটা বলে এবং সে সঙ্গে সঙ্গে অনুর কাছে ক্ষমা চেয়ে নেয়। এবার তখনই তার কাছে একটা কল আসে যে একটা জায়গায় একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই বাসটার বিস্ফোরণ হয়েছে, তাই সেখানে সঙ্গে সঙ্গে অলিভারকে পৌঁছাতে হবে। এবার অলিভার তো অনুকে একদমই সেখানে নিয়ে যেতে চায় না, কিন্তু তারপরে অনু পিছু পিছু সেখানে পৌঁছে যায়। এবার অলিভারকে আমরা প্রথমে সেই অ্যাক্সিডেন্টের সিনে দেখতে পাই। এবার সেখানে একটা বাসের অ্যাক্সিডেন্ট মানে বিস্ফোরণ ঘটেছিল, বোঝাই যাচ্ছিল যে এটা একটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট, এটার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে না। কিন্তু তখনই সেখানে গাছপালার আড়াল নিয়ে অনু হাজির হয়। এবার অনু তো কোনো রকম গ্লাভস না পরেই, কোনো রকম প্রোটেক্টিভ জুতো না পরেই সিনে ঢুকে পড়ছিল এবং অলিভার তো তাকে খুব বকা দেয় যে তোমাকে এখানে আসতে কে বলেছে, আমি তো বলেছিলাম যে এইসবের বাইরে থাকবে। এবং সে অনুকে ধরে সেখান থেকে বার করে দেয়। এবার অনু তো নিজের মনেই আশেপাশে ঘুরছিল এবং তখনই অনু একটা জিনিস লক্ষ্য করে, এখানে পরপর মৃতদেহগুলো রাখা হয়েছিল, মানে বাসে যে সমস্ত যাত্রী ছিল যাদের এই বিস্ফোরণের ফলে মৃত্যু ঘটেছিল তাদের দেহগুলো পরপর রাখা ছিল। এবং সেখানেই অনু একটা ঘড়ি দেখতে পায়। অনু দেখতে পায় যে ঘড়িটা ভাঙা এবং ঘড়িটা 5টার সময় স্টপ হয়ে গেছে। এবং এটা দেখেই অনু বুঝতে পারে যে আসলে এটার মধ্যে কোনো গন্ডগোল রয়েছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এই অ্যাক্সিডেন্টটা বা এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে এবং এই ঘড়িটা যে লোকটির সেই লোকটিকে হত্যা করা হয়েছে। অনু তো সঙ্গে সঙ্গে তার সন্দেহের কথা অলিভারকে বলে। অনু বলে যে এই ঘড়িটা এমনি এমনি ভাঙেনি, মানে অ্যাক্সিডেন্টের ফলে ভাঙেনি। এই ঘড়িটা যখন ভাঙা হয়েছে তখন সময় ছিল 5:10 আর অ্যাক্সিডেন্ট হয়েছে 7:30টার সময়। তাহলে 5টার সময় ঘড়িটা কেন থেমে গেল? ঘড়িটা থেমেছিল কারণ ঘড়িটায় কেউ হাতুড়ি মেরে এটাকে ভেঙেছিল। এবার এই ঘড়িটা যে ব্যক্তি
ব্যক্তির, সেই ব্যক্তিটিকে সম্ভবত আগেই হত্যা করে বাসে তুলে দেওয়া হয়েছিল, বাসে লুকিয়ে রাখা হয়েছিল। পরে যখন বাসের বিস্ফোরণ ঘটে তখন লোকটির দেহ সেখান থেকে আবিষ্কার হয়। এবার কেউ আলাদা করে সবকটা বডি তো পরীক্ষা করবে না যে কে আগে মারা গেছে বা কোন বডি আগে থেকে ছিল, এটাই ভাববে যে সবাই একসাথে বিস্ফোরণে মারা গেছে, কিন্তু ব্যাপারটা সেটা না। এবার অলিভার তো এত জটিল তত্ত্ব বিশ্বাস করতে চাইছিল না, এবং তখনই অনু বলে ওঠে যে আমি তোমাকে আরো প্রমাণ দেখাচ্ছি। দেখো, এর বডিতে অনেকগুলো ক্ষত চিহ্নের দাগ রয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে যে এগুলো খুব গভীর ক্ষত চিহ্ন, কিন্তু আশেপাশে তার জামা কাপড়ে বা অন্য কোনো জায়গায় রক্ত নেই। সেটা কি করে সম্ভব? তার কারণ মৃত্যুটা অনেক আগেই হয়ে গেছিল লোকটার, তার রক্ত চলাচল ততক্ষণে স্টপ হয়ে গেছিল, তারপর তাকে বাসে তোলা হয়েছে। এইসব বডি তো অটোপসির জন্য পাঠিয়ে দেওয়া হয়, কারণ পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ না আসছে অনুর কথা তো ততক্ষণে প্রমাণিত হবে না। এবার অনুর আর অলিভারের তো অফিসে এসে ভালোই তর্ক লেগে গেছিল, কারণ অলিভার অনুর এই সমস্ত ভিত্তিহীন কথা মেনে নিতে খুব একটা রাজি হচ্ছিল না, যে তুমি তেমন কোনো প্রমাণ ছাড়াই বড্ড বেশি গল্প বানাও। এবার ততক্ষণে পোস্টমর্টেম রিপোর্ট এসে যায় এবং সেখানে দেখা যায় যে ওই লোকটির মৃত্যু সত্যি 5:10 হয়েছিল এবং গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে 7:30। তার মানে কেউ তাকে হত্যা করে বাসের মধ্যে লুকিয়ে রেখেছিল, যাতে তার হত্যাটা বিস্ফোরণের মধ্যে দিয়েই চালিয়ে দেওয়া যায়। কিন্তু কে এই কাজটা করেছে? যে বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা ছিল একটা ট্যুরিজম কোম্পানির বাস, এবং যে লোকটির হত্যা হয়েছিল সেই লোকটির নাম ছিল মিং, এবং সে এই ট্যুরিজম কোম্পানিরই একজন ড্রাইভার ছিল। এবার তার সাথে কার শত্রুতা? এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং পরের দিন অলিভার তো নিজে থেকেই অনুকে ডাকে যে চলো আমরা কেসটার ব্যাপারে একটু আলোচনা করি, কারণ ব্যাপারটা সত্যি জটিল হয়ে উঠেছে। কারণ ওই মিং নামক ড্রাইভারটিকে কেউ কেন মারবে, মানে তার মোডাস অপারেন্ডিটা কি, সেটা যদি বোঝা না যায় তাহলে তো কেসটাকে স্থাপনই করা যাবে না, সেটাকে দাঁড় করানোই যাবে না। এবং এই নিয়ে অনু আর অলিভার আলোচনা করছিল। এবার তখনই অলিভারের কাছে কল আসে, এই বিস্ফোরণের বাসটার যে ড্রাইভার ছিল তার জ্ঞান ফিরে এসেছে, সে অনেকটা আহত হলেও বেঁচে ছিল, এবং সে ছাড়া অপর একজন প্যাসেঞ্জারও বেঁচে ছিল। তাই অলিভার আর অনু যেন তাড়াতাড়ি তাদের সাথে দেখা করতে আসে। এবার তারা তো তাড়াতাড়ি ওই বাসের ড্রাইভার মানে কাই এর সাথে দেখা করতে আসে, এবং তারা তাকে মিং এর ফটো দেখায় যে তুমি কি একে চেনো? এর বডিটা তোমার বাসেই লুকিয়ে রাখা ছিল, তোমার কি মনে হয় একে কে হত্যা করতে চাইবে? কাই তো বলে ওঠে যে আমি সত্যিই জানি না যে একে কে হত্যা করতে চাইবে, তার কারণ এ তো আমাদেরই কোম্পানির ড্রাইভার ছিল। তবে কয়েকদিন ধরে মিং আমাকে একটা কথা বলছিল যে ওর সবসময় মনে হচ্ছে ওর ওপর কেউ নজর রাখছে, বাট তার সাথে এই হত্যার কোনো সম্পর্ক আছে কিনা তা আমি বলতে পারবো না। এবার এই তথ্য নিয়ে অলিভার তো অফিসে আবারও ফিরে আসে, এবং তারা সকলে মিলে ওই যে ট্যুরস অ্যান্ড ট্রাভেল কোম্পানির অফিসটা ছিল সমস্ত সিসিটিভির ফুটেজ চেক করতে থাকে, যে সেখান থেকে যদি মিং এর সম্বন্ধে বা তার উপর কে নজর রাখছিল এই সম্বন্ধে কিছু তথ্য পাওয়া যায়। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। পরদিন সকালবেলা অফিসে মানে পুলিশ স্টেশনে হাজির হয় অলিভারের বস, এবং সে তো খুবই হম্বিতম্বি করতে থাকে যে একটা সামান্য বিস্ফোরণের ঘটনা, একটা অ্যাক্সিডেন্টের ঘটনা তোমরা সলভ করতে পারছো না। আমি তো বলছি এটা একটা অ্যাক্সিডেন্ট, এখানে আবার মার্ডার কোথা থেকে আসে? আর তোমরা যদি কিছু আনন্যাচারাল খুঁজে না পাও তাহলে অ্যাক্সিডেন্ট বলে কেসটা ক্লোজ করো। রোনো তো তখনই এগিয়ে আসে, এই যে বস, আমার মনে হয় এখানে এমন কিছু তথ্য রয়েছে যেটা থেকে বোঝা যায় যে এটা বিস্ফোরণ নয়, এটা আসলেই একটা হত্যা। এবং বস তো তাকে দেখে আরো চটে যায় যে এখন একটা ঝাড়ুদার আমাকে শেখাবে যে কি করে কেস সলভ করতে হয়। এবং অলিভার তখনই অনুর হয়ে স্ট্যান্ড নেয় যে একজন মানুষের অ্যাপিয়ারেন্স দেখে তো কখনোই তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় না, আর আজ থেকে অনু এখানে ঝাড়ুদার না, অনু আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্ট, সুতরাং তার বলার সম্পূর্ণ অধিকার রয়েছে। এবার অনু তখনই সিসিটিভি ফুটেজগুলি লক্ষ্য করে, যেখানে আমরা মিং সহ কাই সহ অন্যান্য যে সমস্ত ড্রাইভাররা ছিল এই কোম্পানির সকলকে দেখতে পাচ্ছিলাম। সেই ফুটেজগুলো দেখেই অনু একজনকে লক্ষ্য করে যার নাম ছিল জ্যাক। অনু বলে ওঠে যে এই ড্রাইভারটা, এই জ্যাক বলে ড্রাইভারটাই মিং এর ওপর নজর রাখছিল। এবার বাকিরাও তো সঙ্গে সঙ্গে ফুটেজ দেখতে থাকে, এবং তারা দেখে যে কই, জ্যাক তো কখনো মিং এর সাথে কথাও বলেনি, তার দিকে ফিরেও তাকায়নি, তাহলে কি করে জ্যাক মিং এর ওপর নজর রাখবে? এবং তখনই অনু ব্যাপারটা বুঝিয়ে বলে যে জ্যাক একদম সামনাসামনি সবসময় মিং এরকে ফলো করছিল তা না, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে মিং এর ওপর নজর রাখছিল।
যেমন জ্যাক সবসময় একটা বড় সিলভার পাতিলার সামনেই খেতে বসতো, যাতে তার রিফ্লেকশনে সে মিংকে লক্ষ্য করতে পারে। এমনকি সে গাড়ি পরিষ্কার করার সময় গাড়ির আয়না দিয়ে মিংকে লক্ষ্য করত, মানে সে সব সময় ঘুর পথে মিংকে লক্ষ্য করত। অলিভারের বস তো তখনই বলে ওঠে যে ম্যাডাম, আপনার গল্পগুলো খুব ভালো লেগেছে শুনতে, যান এবার আপনি দয়া করে টয়লেটটা পরিষ্কার করে দিয়ে আসুন, আমরা তো পুলিশ, আমাদের এই সমস্ত ঢপের গল্প দিয়ে কাজ চালানো যায় না। এবং অনু তো তখনই বলে ওঠে যে আমি ঢপের গল্প দিচ্ছি না। এই লোকটার হাবভাব দেখে আমি বুঝতে পারছি যে এই লোকটা কোনো সাধারণ ড্রাইভার না, সম্ভবত এর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলেও থাকতে পারে, একবার তোমরা তোমাদের ডেটাবেসে চেক করেই দেখো না। এবার অলিভার তো তখনই এই জ্যাকের ব্যাপারে ডেটাবেসে চেক করে দেখে এবং আমরা দেখতে পাই জ্যাক আসলেই কোনো ড্রাইভার ছিল না, সে আসলেই ছিল একজন কুখ্যাত সিরিয়াল কিলার এবং সে প্রায় 10 বছর ধরে ওয়ান্টেড লিস্টে ছিল। এবার জ্যাককে তো তারা সঙ্গে সঙ্গে বন্দি করে, কিন্তু জ্যাক এই মিংকে কেন হত্যা করেছিল? এবার জ্যাককে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জ্যাক বলে ওঠে যে হ্যাঁ, আমি স্বীকার করছি আমি সিরিয়াল কিলার, আর আমাকে একজন পয়সা দিয়েছিল মিংকে মারার জন্য, কিন্তু মিংকে আমি হত্যা করিনি। আমি ওকে মারতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু মারতে যাওয়ার আগেই অন্য কেউ ওকে মেরে দেয়। এবার অলিভার বুঝতে পারে যে এইসব কথা জ্যাক মিথ্যা বলছে না, কারণ এমনিতেও সে পুলিশের কাছে ধরা পড়ে গেছে, আগের কেসগুলোর জন্য এমনিতেও তার যাবজ্জীবন কারাদণ্ড হবেই, তাই এই কেসটার ব্যাপারে সে আর মিথ্যে কথা কেন বলবে। জ্যাক বলে ওঠে যে একজন আমার বাড়ির সামনে এই চিঠিটা আমাকে দিয়ে গেছিল, যেখানে টাকা আর মিংয়ের সমস্ত ডিটেলস ছিল, তারপরেই আমি ওই ট্যুরস অ্যান্ড ট্রাভেল কোম্পানিতে ড্রাইভারের চাকরি নিই, কিন্তু মিংকে হত্যা করার আগেই তো সে মারা যায়। আমার বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেই ফুটেজটা চেক করলে তোমরা বুঝতে পারবে যে কে আমাকে মিংকে মারার জন্য এই টাকা দিয়েছিল। এবার অলিভাররা সেই ফুটেজ চেক করে দেখে এবং সেই ফুটেজ চেক করে তারা একটা টুরা নামে লোকের ব্যাপারে জানতে পারে এবং এই মোটকা লোকটাই টাকা দিয়েছিল মিংকে মারার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই লোকটাও সেই দিন বাসের মধ্যেই ছিল যেই বাসটার বিস্ফোরণ হয়েছে এবং এই লোকটাও অ্যাক্সিডেন্টে, মানে ওই বিস্ফোরণে মারাই গেছে। তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? মানে কেস যত এগোচ্ছিল ব্যাপার স্যাপার তত জটিল হচ্ছিল। এবার অনু তো তখনই এই ট্যুরস অ্যান্ড ট্রাভেল কোম্পানির আগে যে সমস্ত ট্যুর হয়েছে তার ফটোগুলো দেখছিল এবং ফটো দেখতে দেখতে সে 1 বছর আগের একটা ফটো দেখতে পায়, মানে এই কোম্পানি থেকেই একটা ট্যুর হয়েছিল সেটারই একটা গ্রুপ ফটো ছিল। এবার সেই গ্রুপ ফটোতে মিং, মানে যে ড্রাইভারটি মারা গেছে তার ছবি ছিল এবং তার সাথে আরও একটা লোকের ছবি ছিল যার হাতে একটা ট্যাটু ছিল। এবার অনুর তখনই মনে পড়ে যায় যে সে যে হসপিটালে গেছিল না লোকগুলোকে দেখতে, মানে যারা এখনো বেঁচে আছে, তাদের মধ্যে এই লোকটাকে সে দেখেছিল। হাতের ট্যাটুটা দেখেই সে লোকটাকে আবারও শনাক্ত করতে পারে। এই লোকটা 1 বছর আগেও এই কোম্পানির সাথে একটা ট্যুরে গেছিল এবং আবার এই বিস্ফোরণের দিনও সে একটা ট্যুরে গেছে। আচ্ছা, বাকিদের ডিটেলসগুলো চেক করলে কেমন হয়? এবং তখনই অনু আর অলিভার ডিটেলস চেক করতে শুরু করে। বিস্ফোরণের দিন বাসে যে সমস্ত লোকেরা ছিল আর ওই 1 তারিখ 2025 সালে যে সমস্ত লোকেরা বাসে ট্রাভেল করেছিল তাদের প্রত্যেকের নাম এক। 1 ফেব্রুয়ারি 2025 সালে যারা যারা ওই দিন বাসে ট্রাভেল করেছিল আর বিস্ফোরণের দিন যারা বাসে ট্রাভেল করেছে তারা সকলে একই ব্যক্তি। এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এটা ওই সকলকে হত্যা করার একটা বিশাল বড় ষড়যন্ত্র? এবার তারা ওই বাস প্যাসেঞ্জার লিয়ের সাথে দেখা করতে আসে, মানে যার হাতে ওই ট্যাটুটা ছিল, কারণ একমাত্র সব প্যাসেঞ্জারদের মধ্যে এই তো বেঁচে ছিল, সুতরাং এই বলতে পারবে যে ওই 1 ফেব্রুয়ারিতে এমন কি ঘটনা ঘটেছিল যে এরা সবাই আবার একসাথে বাস জার্নি করলো এবং তাদের সকলকেই পড়তে হলো ওই অ্যাক্সিডেন্টের মুখে। এবার তারা লিয়ার থেকে জানতে পারে 1 ফেব্রুয়ারি রাতে কি ঘটেছিল। এবার বাসের মধ্যে আমরা অন্যান্য সব প্যাসেঞ্জারের সাথে ওই টুরা নামক লোকটিকেও দেখতে পাই, মানে যে কিনা সিরিয়াল কিলার জ্যাককে লাগিয়েছিল মিংকে মারার জন্য। আসলে টুরার সাথে বাসের মধ্যে একটা অন্য প্যাসেঞ্জারের মারামারি লেগে গেছিল, ঝগড়া লেগে গেছিল এবং তারা যে ঝগড়া করছিল সেই ব্যাপারটা নিয়েই মিং কিছুটা ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়েছিল এবং তার ফলেই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। মিংয়ের বাস সোজা গিয়ে ধাক্কা মারে একটি প্রেগনেন্ট মহিলাকে। এবার মিং তো সঙ্গে সঙ্গে নেমে মহিলাটিকে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু তখনই টুরা এবং অন্যান্যরা বলে ওঠে যে এই মহিলাকে সাহায্য করার কোনোই দরকার নেই, তুমি কি শুধুমধু পুলিশের কেসে ফাঁসতে চাও নাকি? তুমি জানো না তুমিই ধাক্কা মেরেছো, যদি মহিলা মরে তাহলে পুরো দোষ তোমারই হবে, তাই এখান থেকে কেটে পড়ো। এবং অন্যান্য কয়েকজনও তো মহিলাকে সাহায্য করার জন্য এগোতে যাচ্ছিল, কিন্তু বলতে গেলে তারাও অন্যদের কথায় কনভিন্স
কনভিন্স হয়ে যায় এবং কেউই ওই প্রেগনেন্ট মহিলাকে সাহায্য করে না এবং ওই প্রেগনেন্ট মহিলা সেখানেই মারা যায়। এই ঘটনার 1 বছর পর তার কাছে মানে লিয়ের কাছে একটা কল আসে যে সে একটা লটারিতে ফ্রি ট্যুর জিতেছে এবং ঠিক এমনই কল বাকি সব প্যাসেঞ্জারের কাছেও গেছিল। তাই তারা সকলে আবার অ্যাক্সিডেন্টের দিন ওই বাসে চড়েছিল। মানে বোঝাই যাচ্ছিল যে এটা সকলের থেকে বদলা নেওয়ার একটা রিভেঞ্জ প্ল্যান ছিল। আর বদলাটা কে নিতে পারে সেটাও তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, নিঃসন্দেহে ওই প্রেগনেন্ট মহিলার কাছের কেউ। এবং আমরা জানতে পারি সেই প্রেগনেন্ট মহিলার কাছের কেউ আর কেউ না, সেটা ছিল কাই বলে ড্রাইভারটি। মানে অ্যাক্সিডেন্টের দিন যে বাস চালাচ্ছিল সে, আসলে সে একমাত্র বেঁচে গেছিল কারণ ঘটনাটা তো সেই ঘটিয়েছিল। এবং এই ব্যাপারটা 2-2 4 করার পর অনু আর অলিভার তো লোকটিকে মানে কাইকে গ্রেপ্তার করে এবং আমরা কাইয়ের মুখ থেকেই সব কথা জানতে পারি। ওই দিন তার স্ত্রী মারা যাওয়ার পর কাই সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়, কিন্তু তার স্ত্রীকে বা তার সন্তানকে সে বাঁচাতে পারেনি। যদি সময় মতো বাসের কেউ একজন তাকে একটু হসপিটালে নিয়ে যেত তাহলে নিঃসন্দেহে মহিলাকে বাঁচানো যেত, কিন্তু কেউই তেমনটা করেনি। তখন থেকেই কাই ঠিক করেছিল যে সে সকলের থেকে বদলা নেবে। আস্তে আস্তে কাই ওই ড্রাইভিং মানে ওই ট্যুর ট্রাভেলসের ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করে এবং সেখানে একজন ড্রাইভার হিসেবে 1 বছর ধরে জব করে। সে সবসময় তককে তককে থাকতো যে কখন সে মিংকে খতম করতে পারবে। এবং শুধু মিং না, মিং সমেত বাসের ওই দিন যে সমস্ত সব প্যাসেঞ্জার ছিল সবার থেকেই সে বদলা নিতে চেয়েছিল এবং সে ওই বিস্ফোরণের মাধ্যমেই বদলা নেয়। এবং আইন অনুযায়ী অবভিয়াসলি কাইকে তো জেলেই পাঠানো হয়। কিন্তু তোমাদের কি মনে হয় কাই যেটা করেছিল সেটা কি সে ঠিক করেছিল? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এবার এই কেসটাও তো সাকসেসফুলি অনু আর অলিভার সলভ করে ফেলে এবং অলিভার তো অনুকে কথা দিয়েছিল যে এই কেসটা সলভ হয়ে গেলে সে অনুকে একদম অফিসিয়ালি নিজের অ্যাসিস্ট্যান্ট করে নেবে। এবং অলিভার তো অনুকে একটা আইডি কার্ডও দেয় যাতে আজ থেকে তাকে আর কেউ ঝাড়ুদার না বলে, আজ থেকে সে অলিভারের ডিটেকটিভ অ্যাসিস্ট্যান্ট। আমরা দেখতে পাই যে সেই দিন মাসের শেষ দিন ছিল, তাই অলিভার অনুকে তার স্যালারিও দেয়, মানে ঝাড়ুদার হয়ে সে যে স্যালারি পাবে সেই স্যালারি। অনু দেখে যে সেই মাইনেটা তো খুব একটা বেশি না এবং তখনই অলিভার তাকে আরও একটা খাম দেয়, আমাকে কেসগুলোতে সাহায্য করার জন্য এটা তোমার বোনাস। এবং অনু সেই অ্যামাউন্টটা পেয়ে খুব খুশি হয়। এবার তো অনু নিজের টাকা পেয়ে গেছিল, সুতরাং এখন তাকে অলিভারের বাড়ি থেকে মুভ আউট করতেই হতো। এবার তাকে নিজের বাড়ি খুঁজতে হবে। অলিভার তো এটা ভেবে মনটা একটু খারাপই করছিল। অলিভার বলে যে আজকে তুমি প্রথম মাইনে পেয়েছো, তাই চলো আমরা বাইরে গিয়ে একটু সেলিব্রেট করি, তারপর না হয় তোমার নতুন বাড়ি খোঁজা যাবে। এবার সেই ডেটে গিয়ে অলিভার অনুকে জিজ্ঞাসা করে যে তুমি ডিটেকটিভ কেন হতে চাও, এত কিছু থাকতে হঠাৎ করে তোমার এই ইচ্ছাটা কেন হলো? এবং তখনই অনুর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে তার মা হঠাৎই একদিন তার থেকে দূরে চলে গেছিল। মানে এতে তার মায়ের কোনো দোষ ছিল না। আসলে সে যখন ছোট ছিল তার মাকে ওই গ্রামে স্মাগল করে আনা হয়েছিল, কিন্তু তার মা আসলে শহরের খুবই বড় একটি বাড়ির মেয়ে ছিল। পরবর্তীকালে তার মা আবারও তার নিজের জায়গায় ফিরে যায়, কিন্তু পিছনে ফেলে যায় অনুকে। 5 বছর বয়সে অনু সেই সব কিছুই বুঝতে পারেনি। সে ভেবেছিল যে তার মা মনে হয় তাকে ছেড়ে চলে গেল। তখন থেকেই সে ভাবতো যে আমি শহরে গিয়ে ডিটেকটিভ হয়ে আমার মাকে খুঁজে বার করব। আর এখনও সে সেই চিন্তাতেই রয়েছে। অনু তো অলিভারকে তার সেই লকেটটা দেখায়, মানে যেটা কিনা তার মায়ের দেওয়া তার শেষ স্মৃতি ছিল। এবং অলিভার তো তখনই বলে ওঠে যে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে চাও? অনু তো বলে যে নিশ্চয়ই চাই, আমার মনে হয় আমার মা যদি আমাকে এইভাবে দেখে ডিটেকটিভ হিসেবে আমার মা আমার উপর খুব প্রাউড হবে। এবার অলিভার বাড়িতে এসে ওই লকেটটা নিয়ে রিসার্চ শুরু করে এবং অলিভার অনুর মাকে মানে মিস লুকে খুব সহজেই খুঁজে পায়, কারণ মিস লু ছিল আসলেই একজন খুব বড় জুয়েলারি ডিজাইনার এবং তার এই যে রেঞ্জটা ছিল মানে এই যে বার্ড ফেদারের রেঞ্জটা ছিল এটা খুবই ফেমাস একটা রেঞ্জ ছিল। এবার অলিভার তো তখনই মিস লুয়ের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে যে সে তার থেকে কিছু জুয়েলারি কিনতে চায় এবং অলিভার লুয়ের সাথে দেখা করে। অলিভার জিজ্ঞাসা করে যে আপনার যে এই বার্ড ফেদারের রেঞ্জটা এটার পিছনে আপনার ইন্সপিরেশন কি? মিস লু আসল কথা মানে মনের কথা কিছুই বলে না এবং সে বলে যে আসলে যে বানায় তার ইন্সপিরেশনটা তার মনে থাকাই ভালো, যারা কিনছে তারা নিজেদের মতো ইমাজিন করে নেবে। এবং অলিভার তো তখনই ওই রেঞ্জেরই একটা কানের দুল অনুকে গিফট দেবে বলে কেনে। অলিভার বলে যে এটা আমি আমার এক বান্ধবীর জন্য কিনছি, যে ঠিক এরকমই একটা পাখির পালক বুকে নিয়ে অনেক দিন ধরে আশা বাঁধছে যে আপনার সাথে আবারও তার দেখা হবে। এবার এই কথা শুনে মিস লু সবই
বুঝতে পারে। কিন্তু মিস লু তখনও অনুকে নিজের মেয়ে বলে মানতে বা তার সাথে আবারও দেখা করতে মেন্টালি রাজি ছিল না। তাই জন্য অলিভার কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই ততক্ষণে অনু তো অন্য বাড়িতে শিফট হবে বলে রেডি হয়ে গেছিল এবং সে কাছেই একটা ফ্ল্যাট পেয়েও গেছিল। অলিভার অনুকে হেল্প করছিল সেই ফ্ল্যাটে শিফট করতে। এবার তারা যখন লিফটে করে যাচ্ছিল, অনু তো তখনই ক্যান্ডি খাচ্ছিল, কিন্তু ক্যান্ডি খেতে গিয়ে ক্যান্ডিটা তার হাত থেকে পড়ে যায়। ক্যান্ডিটা একটা নির্দিষ্ট দিকে মানে লিফটের ফ্লোরের একটা নির্দিষ্ট দিকে ঢেলে যায় বা সেই দিকে গড়িয়ে যায় এবং সেটা দেখেই অনুর একটু সন্দেহ হয়। সে তখনই আবারও একটা ক্যান্ডি সেই দিকে গড়িয়ে দেয় এবং সেম একই ব্যাপার হয়। অনু বলে ওঠে যে এই লিফটের উপর কারোর মৃতদেহ রয়েছে। এবার অলিভার তো বলে ওঠে যে এটা আবার কি লজিক। অনু বলে যে ওপর দিক থেকে লিফটে একদিকে চাপ পড়েছে, তাই নিচের দিক থেকেও এটা ঢালু হয়ে গেছে। অলিভার বলে ওঠে যে সে তো লিফট বানানোর সময়ও কোনো গন্ডগোল থাকতে পারে, একদিকে ঢালু মানেই যে ওপরে একটা মৃতদেহ রয়েছে এটা তো কখনোই প্রমাণিত হয় না। এবং অনু তখনই বলে ওঠে যে তুমি ভালো করে লিফটের ওপরটা খেয়াল করো, এখানে তুমি এক ধরনের মোল্ড দেখতে পাবে যেগুলো কেবলমাত্র মাংস থেকেই হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে ওপরে কোনো একটা প্রাণীর মৃতদেহ রয়েছে এবং সম্ভবত সেটা মানুষেরই, কারণ কুকুর বিড়ালের মৃতদেহর তো আর এত ওজন হবে না। এবার সঙ্গে সঙ্গে অলিভার তো তার ফোর্সটাকে এবং আমরা দেখতে পাই সত্যিই সেখানে একটি মানুষের মৃতদেহ ছিল যার নাম ছিল পিটার। এবং এই পিটার চায়নার বেশ বড় সম্ভ্রান্ত একটা পরিবারের ছেলে ছিল। আসলে সে বহুদিন ধরে অ্যাসাইলামে ভর্তি ছিল মানসিক রোগের কারণে এবং হঠাৎ করেই একদিন সে ওই অ্যাসাইলাম থেকে পাগলামি করতে করতে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে মানে পালিয়ে এসে এই বিল্ডিংয়ে ঢোকে এবং এই বিল্ডিংয়ে ঢুকে সে নিজে নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। মানে বলা যায় নিজে থেকেই সে লিফটে ঝাঁপ দিয়ে মারা যায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে মানসিক সমস্যার কারণেই এমনটা হয়েছে। এবার অলিভার তো সঙ্গে সঙ্গে বলে যে এই বিল্ডিংটা এখনই ক্লোজ করে দিতে হবে, কারণ এখানে একটা রহস্যজনক ঘটনা ঘটেছে। এবং অনু তো পড়ে যায় আবারও বিপদে যে মানেটা কি, এই বিল্ডিংয়ে আমি এখনই শিফট করতে যাচ্ছিলাম আর এখন আমার এত পয়সা নেই যে আমি আবার অন্য বিল্ডিংয়ে যাব, তাহলে এখন আমি কোথায় থাকবো। এবং অলিভার তো আবারও অনুকে নিজের বাড়িতেই থাকতে বলে এবং দুজনেই এটাতে বেশ আনন্দিতই হয়েছিল। এবার আমরা পরের দিন অলিভারকে দেখতে পাই। অলিভার গাড়িতে বসে ওই কানের দুলটা নিয়ে প্র্যাকটিস করছিল যে সে কিভাবে এটা অনুকে দেবে। সে তো ভাবছিল যে সে অনুর কাছে আবার কনফেস করেই দেবে যে তার একটু ফিলিংস আছে অনুর প্রতি, কিন্তু সে এতটাই লজ্জা পাচ্ছিল যে সে আর অনুকে কিছুই বলতে পারে না। এবং তখনই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে যে ওই অ্যাসাইলামের সমস্ত ফুটেজ নিয়ে আসা হয়েছে। এবার সে সিসিটিভি ফুটেজগুলো তারা দেখতে শুরু করে। ফুটেজে দেখা যায় যে ওই পিটার বলে লোকটি একদম পাগলের মতো ছোটাছুটি করছে, সে এখানে সেখানে সমস্ত কাঁচের শিশি ভেঙে দিচ্ছে, পাগলামি করছে এবং এই সব করতে করতে সে সেখানে সিকিউরিটি গার্ডের হাত থেকে পালিয়ে বেরিয়ে গেল। এবং এই দৃশ্য দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার মানসিক সমস্যা রয়েছে, সুতরাং তার এরকম করাটা স্বাভাবিকই, এর মৃত্যু নিয়ে ভাবার মতো কিছুই নেই, এটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্টাল একটা ডেথ। কিন্তু অনু তখনই বলে ওঠে যে না, এর মৃত্যু স্বাভাবিক না, কারণ লোকটা মানসিক রোগী নয়, সে পাগল নয়, সে পাগল হওয়ার অভিনয় করছিল অ্যাসাইলামে। অলিভার জিজ্ঞাসা করে যে সেটা তুমি কি করে বুঝলে। অনু বলে ওঠে যে ভালো করে লক্ষ্য করো, ও যখন কাঁচের বোতলগুলো ভাঙছিল সামনে মেঝেতে প্রচুর কাঁচ ছিটিয়ে পড়ে। এবার যে পাগল তার যদি গড়াগড়ি খেতেই হয় সে তো দেখবে না যে কাঁচ আছে না কি আছে, সে সোজা মেঝের ওপর গড়াগড়ি খাবে। কিন্তু এই লোকটি মানে পিটার আগে ভালো করে দেখে নেয় যে আমি যেন কাঁচের ওপর পড়ে না যাই এবং সতর্কভাবে সাইডে গিয়ে গড়াগড়ি খায়। মানে বোঝাই যাচ্ছে সে পাগল না, সে আসলে শেয়ানা পাগল। কিন্তু অপরদিকে আবার আর একটা ফুটেজে দেখা যাচ্ছে যে সে খুবই অ্যাংশিয়াস টাইপের বিহেভ করছে, মানে হাত পা তার ছটফট করছে, সে কেমনভাবে ঘোরাঘুরি করছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যাপারটার একটু গন্ডগোল রয়েছে। পাগল না, সে পাগল সেজে কেন অ্যাসাইলামে যাবে? কেউ একজন অ্যাসাইলামে নিজে যেচে যাচ্ছে, মানে কিছু তো একটা গড়বড় রয়েছে। এবার তারা ওই অ্যাসাইলামে যায় তদন্ত করতে এবং তারা পিটারের ঘরে যায়, যেই বেডে আর কি পিটার থাকতো। সেখানে আমরা একজন সাফাই কর্মীকে দেখতে পাই। এবার সে তো জানায় যে পিটার সত্যিই পাগল ছিল, তার মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা গেছিল। পিটার যে এতদিন অভিনয় করছিল এটা কেউই বোঝেনি। এবার অনু তখনই বেডের প্লেসমেন্ট এবং ক্যামেরার প্লেসমেন্ট লক্ষ্য করে। আমরা দেখতে পাই ঘরের মধ্যে 3টে বিছানা ছিল এবং ক্যামেরাটা মানে সিসিটিভিটা একদম প্রথমের দিকে দেওয়ালে লাগানো ছিল। অনু জিজ্ঞাসা করে যে আচ্ছা অলিভার, তুমি যদি এখানকার পেশেন্ট হতে তাহলে তুমি কোন বিছানাটা চুজ করতে?
অলিভার বলে যে অবভিয়াসলি জানলার দিকেরটাই চুজ করতাম, কারণ সেখান দিয়ে ভালো রোদ আসছে, জানলার দিকের দৃশ্যও দেখা যাবে। আবার মিডিলেরটাও চুজ করতে পারতাম, কারণ একদম টিভিটা সামনাসামনি, এই দুটোতে ভালোই লাভ রয়েছে। কিন্তু এই সাইডের বেডটা একদম কোণার দিকে, এটা আমি চুজ করতাম না। অনু বলে ওঠে যে পিটার একটা যথেষ্ট সম্ভ্রান্ত এবং পয়সাওয়ালা ঘরের ছেলে ছিল, সুতরাং সে চাইলে ভালো বেডগুলো কি পেত না? তাহলে তারপরেও সেই কর্নারের বেডটা কেন নিল? তার কারণ হচ্ছে ক্যামেরার প্লেসমেন্ট। ক্যামেরাটা এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে কেবলমাত্র কর্নারের বেডটা পুরোপুরি দেখা যায় না। সুতরাং পিটার যদি পাগল না সেজে নর্মালভাবেও থাকে, সেটা ক্যামেরায় ধরা পড়বে না। কিন্তু পিটার এখানে কেন এসেছিল? নিশ্চয়ই পিটার কোনো কিছুর থেকে পালাতে চাইছিল। অ্যাসাইলামের থেকে আরও ওয়ার্স কি হতে পারে? একমাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে জেল। এবং পিটার জেলে যাওয়ার হাত থেকে বাঁচার জন্যই পাগল সেজেছিল। এবার পিটারের ব্যাপারে ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এবং জানা যায় যে পিটার কয়েক মাস আগে অফিসে একটি মেয়েকে হত্যা করেছে। কোম্পানিরই একটি মেয়েকে তারা 18 তলা থেকে ঠেলে ফেলে দিয়েছে। এবার এর জন্য পিটারের জেল তো অবশ্যই হতো, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারত। তাই জন্য সেটা থেকে বাঁচতে পিটার পাগল সেজে অ্যাসাইলামে ভর্তি হয় এবং প্রতিদিন তাকে যে ওষুধ দেওয়া হতো সেই ওষুধের জায়গায় সে ভিটামিন ট্যাবলেট খেত, যাতে তার কোনো ক্ষতি না হয় এবং সে আরামসে এখানে নিজেকে পাগল প্রমাণ করে জেলের শাস্তি, মৃত্যুদণ্ড এইসব থেকে বাঁচতে পারে। কিন্তু তারপরেও পিটারের মধ্যে এই সব লক্ষণ, মানে এই অ্যাংজাইটির লক্ষণ, এরম হাত পা পাগলের মতো করা, এইসব কি করে এলো? এবং তখনই আমরা জানতে পারি আসল ব্যাপারটা কি। এমন কেউ একজন ছিল যে পিটারকে সত্যি সাইক্রিয়াটিক মেডিসিন দিত, সত্যি মানসিক সমস্যা হলে যে ওষুধগুলো খেতে হবে সেই ওষুধগুলি দিত। এবার পিটারের তো কোনো রোগ ছিল না, কিন্তু তারপরেও এত ওষুধ খেতে খেতে তার মধ্যেই ওষুধের সাইড এফেক্ট তৈরি হয় এবং সে সত্যি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়তে থাকে। কিন্তু এই কাজটা কে করতো? এবং তখনই অনু পিটার যে মেয়েটাকে মেরেছিল তার ছবি দেখতে পায় এবং অনু দেখতে পায় মেয়েটির সাথে মেয়েটির মাকে। অনুর মনে পড়ে যায় যে এই মহিলাকে সে তো আগেও দেখেছে। এই মহিলাটি ওই অ্যাসাইলামে সাফাই কর্মী ছিল। আমরা বুঝতে পারি যে আসলে মেয়েটির মাই বদলা নেওয়ার জন্য এমনটা করেছে। এবার অনু আর অলিভার তো সেই মাকে ধরে আনে। মেয়েটির মা জানতো তার মেয়েকে কে এরকম ভাবে হত্যা করেছে, কিন্তু মেয়েটির মা এটাও দেখতে পায় যে আয়নার চোখে ফাঁকি দিয়ে সে কোনো শাস্তি পাচ্ছে না। নিজের মেয়ের খুনিকে একটা মা কি এত সহজে ছেড়ে দিতে পারে? এবং তখনই ওই মেয়েটির মা এই প্ল্যান বার করে এবং সে ওই অ্যাসাইলামে সাফাই কর্মী হিসাবে যোগ দেয়। প্রতিদিন সে পিটারকে আসল ওষুধ খাওয়াতে থাকে। আসল ওষুধ খেতে খেতে পিটার একদিন অসুস্থ হয়ে পড়ে। তারপরেই সে অ্যাসাইলাম থেকে পালানোর নাটক করে এবং পালাতে গিয়ে নিজের অসুস্থতার জন্য সে সেখানেই মারা যায়। মেয়েটির মাকে তো অবশ্যই আইন অনুযায়ী জেলেই বন্দি করা হয়। যদিও মেয়েটির মা যেটা করেছিল সেটাই কিন্তু সত্যিকারের ন্যায় ছিল বলে আমি মনে করি। যাই হোক, এবার অলিভার ওর মতো এই কেস সলভ করে বাড়িতে ফিরে আসে এবং আমরা দেখতে পাই তখনই অলিভারের কাছে তার গ্র্যান্ডপার কল আসে। তার গ্র্যান্ডপা তো তাকে জোর দিচ্ছিল যে তুমি কবে বিয়ে করবে আমাকে বলো তো। এবং অলিভার তো তখনই বলে যে গ্র্যান্ডপা, আমি অলরেডি একজনকে পছন্দ করি। গ্র্যান্ডপা তো চেঁচিয়ে ওঠে যে হ্যাঁ, পেটে পেটে তোমার এত, আর এখনো আমাকে সেই কথা বলনি? এক্ষুনি আমাকে তার সাথে দেখা করাও। এবার অলিভার তো তখনই অনুকে গিয়ে এই ব্যাপারে বলে এবং সে তার মায়ের ওই গয়নাটা তাকে গিফট করে। অলিভার বলে যে তোমার মা এখনো তোমাকে দেখতে রেডি নয়, কিন্তু আমার মনে হয় যে ভবিষ্যতে সে নিশ্চয়ই তোমার জন্য গর্ববোধ করবে। এবং অলিভার তো তখনই বলে ওঠে যে অনু, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এবার অনু তো মনে মনে খুবই খুশি হচ্ছিল এবং অলিভার তখনই বলে ওঠে যে না না না, মানে আমি বলতে চাচ্ছি যে আমার গ্র্যান্ডপার সামনে তুমি কি আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করবে? এবং অনু মনে মনে ভাবে যে এর দ্বারা কি আসল কথাটা বলাও যায় না। যাই হোক, অনু তো তাতে রাজি হয়ে যায় এবং সে গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়। গ্র্যান্ডপা তো তাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু অনু তখনই সেখানে বেশ কয়েকটি ফ্যামিলি পিকচার দেখতে পায়, যেখানে ছোটবেলা থেকে অলিভার, তার দিদি, তার বাবা মা, গ্র্যান্ডপা সকলেই ছিল। কিন্তু বেশ কয়েকটা ছবির পর থেকে ছবিগুলোতে অলিভারের দিদিকে আর দেখা যায় না এবং অনুর তখনই মনে পড়ে যায় যে অলিভারের মেয়ের তাকে একটা কথা বলেছিল যে অলিভারের জীবনে এমন কিছু ঘটনা আছে যেটার কারণেই সে পুলিশ হতে চেয়েছিল। বুঝতে পারে যে তার মানে সেই ঘটনাটা অলিভারের দিদিকে নিয়ে।
এবার গ্র্যান্ডপার বাড়িতে আসার পর অলিভারের মনটা একটু খারাপ হয়ে গেছিল। তার দিদির ঘটনার কথাই তার হয়তো মনে পড়ে গেছিল এবং অনু সেটা বুঝতে পারে। অনু বলে ওঠে যে তোমার দিদির জন্যই তোমার মন খারাপ হয়ে গেছে, তাই না? এবার অলিভার তো একটু চমকে যায় যে অনু এই বিষয় কি করে জানলো, সে তো এই বিষয়ে কিছুই বলেনি এবং সে এই কথাটা কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু অনু তখনই তাকে বলে ওঠে যে আমি তোমাদের ফ্যামিলি পোর্ট্রেটগুলো দেখছিলাম, সেখানে একটা নির্দিষ্ট বছরের পর থেকে তোমার দিদির ছবি কোনো ফ্যামিলি ফটোগ্রাফি নেই। তাছাড়া আর একটা ঘর দেখলাম যেটা সামনে একটা পিঙ্ক কালারের উইন্ড চাইম লাগানো রয়েছে, কিন্তু দরজাটায় একটা সাদা সুতো লাগানো, যেটা সাধারণত আত্মাদের উদ্দেশ্যে লাগানো হয়। আমার মনে হয় ওটাই তোমার দিদির ঘর ছিল, তাই না? কিন্তু তোমার দিদির কি হয়েছিল? এবং তখনই অলিভার তার দিদি মলের ব্যাপারে সবকিছু খুলে জানায়। সে জানায় যে তার দিদি ছোটবেলা থেকেই লোকজনের সেবা করতে সাহায্য করতে ভালোবাসতো। কলেজের পড়া শেষ হয়ে যাওয়ার পর মলি ঠিক করে যে সে গ্রামে ছোট বাচ্চাদেরকে পড়াশোনা শেখানোর জন্য যাবে, মানে মূলত ছোট মেয়েদের শিক্ষার উন্নতি করবে। এবং তাই জন্য মলি হিমিও বলে একটি গ্রামে বাচ্চাদের পড়াশোনা শেখাতে গেছিল। এবং মলি খুবই ভালো একটি মেয়ে ছিল, হাসি খুশি প্রাণোচ্ছল একটি মেয়ে ছিল। কিন্তু কিছু মাস পর খবর আসে যে মলি গ্রামেরই একটি লেকে ডুব দিয়ে নিজেকে খতম করে দিয়েছে। এবার অলিভার তখন খুবই ছোট ছিল। অলিভার তখন ভেবেছিল যে আমি জানি আমার দিদি কখনোই এমনটা করতে পারে না, এবং তাই জন্যই অলিভার পুলিশ অফিসার হতে চেয়েছিল, যাতে সে তার দিদির এই মৃত্যু রহস্য সলভ করতে পারে। এবং এই বলে সে তো তার দিদি মানে মলের মৃত্যুর সময় যে সমস্ত কেস এভিডেন্স বা ছবিগুলি তোলা হয়েছিল সেগুলি অনুকে দেখায়, যে অনু যদি এগুলো দেখে নতুন কিছু তথ্য বার করতে পারে। এবং অনু সেগুলো দেখে বলে যে তোমার দিদি সত্যি নিজেকে খতম করে দিয়েছিল, কিন্তু আমি ঘরেতে তার অনেকগুলি অ্যাওয়ার্ড দেখেছিলাম, যেখানে আমি দেখেছিলাম যে সে খুবই ভালো সুইমিং জানে। সুতরাং তাকে যদি কেউ ঠেলে ফেলেও দিত লেকের মধ্যে, সে সুইম করেই বেঁচে আসতে পারতো। সে ইচ্ছা করেই সুইম করতে চায়নি, মানে সে সত্যিই নিজের প্রাণটা নিয়ে নিতে চেয়েছিল। কিন্তু সেটা কেন, সেই রহস্যটা এখনো জানা যাচ্ছে না। এবং সেটা জানার জন্যই তারা ঠিক করে যে তারা ওই হিমিও গ্রামে যাবে এবং 10 বছর আগের একটা কেস তারা রিওপেন করবে। এবার তারা দুজন ওই গ্রামে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়েই তারা সাধারণ লোকেদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে এরকম 10 বছর আগে মিস চিন বলে একজন টিচার এসেছিল এখানে বাচ্চাদের পড়াতে, কিন্তু হঠাৎ করেই সে মারা যায়। তোমরা কি সেই ব্যাপারে অন্য কিছু জানো? এবার তারা তো বলে ওঠে যে হ্যাঁ, আমাদের মনে আছে, তিনি তো খুবই ভালো ছিলেন, কিন্তু ওই লেকটা ওটা একটা অভিশপ্ত লেক, ওখানে আরো 2-3টে বাচ্চা মারা গেছিল ডুবে, পরেই ম্যাডামও ওখানে ডুবে মারা যায়। এই সব নিশ্চয়ই কোনো এক ডাইনি বা কোনো এক অতৃপ্ত আত্মার কীর্তি। এবার এই কথা শুনে ওনর তো কখনোই বিশ্বাস হয় না যে এরকম লেক মনস্টার বা ডাইনি বলে কিছু থাকতে পারে। তখনই ওনো সেখানে কিছু বাচ্চাদের কবর লক্ষ্য করে, মানে যে বাচ্চাগুলো ওই লেকে ডুবে মারা গেছিল তাদেরকে লেকের কাছেই কবর দেওয়া হয়েছিল, এবং ওনো সেটা খুঁড়ে দেখার চেষ্টা করে। এবার সে যখন এইসব করছিল তখনই সেখানে লোকাল পুলিশ হাজির হয় এবং সেখানে আমরা মিস্টার ছাওয়াকে দেখতে পাই। এবার এই ছাওয়া তো এসেই তাদের উপর খুব হম্বিতম্বি শুরু করে যে তোমরা কারা, এখানে কেন এসেছো, তোমাদের সাহস হয় কি করে এইভাবে কবর খুঁড়ে দেখার। এবং সে এসে সোজা অনুকে জেলে বন্দি করে দেয়। এবার অনু তো বলতে থাকে যে আমিও ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট, তুমি আমাকে বেশিক্ষণ বন্দি করে রাখতে পারবে না। এবং তখনই সেখানে অলিভার নিজের পুলিশের পোশাক পরে হাজির হয়। এবার তাতেও তো মিস্টার ছাওয়া একদমই মানছিল না যে তুমি পুলিশ তো কি হয়েছে, আমিও পুলিশ, পুলিশ হয়ে তোমার চোখের সামনে কেউ একজন নিয়ম ভাঙছে আর তুমি সেটা দেখবে। এবার এই কথা শুনে অলিভার তো তখনই সেই শহরের বা সেই অঞ্চলের যে গভর্নর ছিল তাকে কল করে। এবার অলিভার তো শুধু পুলিশই ছিল না, সে ছিল চীন পরিবারের ছেলে, সুতরাং তার সাথে এই সমস্ত বড় বড় ব্যক্তিদের ভালোই যোগাযোগ ছিল। এবার গভর্নরের সাথে অলিভারের পরিচয় আছে দেখে মিস্টার ছাওয়া তো ভয় পেয়ে যায় এবং সে অনুকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়। এবার অনু আর অলিভার আবারও সেই জায়গায় যায় এবং আমরা দেখতে পাই সেখানে বাচ্চাদের যে মৃতদেহগুলো ছিল না, সেগুলো তো অবভিয়াসলি কঙ্কাল হয়ে গেছিল, কিন্তু তাদের পোশাকে ছিল শীতকালের পোশাক, মানে তাদেরকে শীতকালে জলে ঠেলে ফেলা হয়েছিল। এবার শীতকালের পোশাকে খুব স্বাভাবিকভাবেই বাচ্চারা ডুবে যাবে, তার কারণ তাদের পোশাক সোয়েটার এগুলো তো জলে ভারী হয়ে যাবে। এবং প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই একই কেস ঘটেছে। তাহলে কি ঘটনার মধ্যে কিছু একটা সংযোগ রয়েছে? এই বাচ্চাগুলোকেই বা কেন হত্যা করা হলো? এই বিষয়ে অনু সেখানকার লোকাল রিপোর্টারদের কাছে বলছিল
এবার ছাওয়া তো তখনই বলে ওঠে যে হ্যাঁ শীতকালে হয়েছে তো হয়েছে, তা নিয়ে এত চিন্তা করার কি আছে। এবং অনু তখনই বলে ওঠে যে এই গ্রামের যে স্ট্যাটিস্টিক্স সেই অনুযায়ী এক বছরে সাধারণত 2 থেকে 3টে বাচ্চার এরকম দুর্ঘটনা ঘটে, এবং সাধারণত এগুলো সামার টাইমেই হয়, তার কারণ গরমকালেই বাচ্চারা পুকুরে সাঁতার কাটতে যায়। তাহলে এই বাচ্চা 3টেই শীতকালে পুকুরে কি করতে গেছিল? শীতকালে ঠান্ডার মধ্যে তো কেউ নিশ্চয়ই পুকুরের ধারে যাবে না, সুতরাং বোঝাই যাচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা তো নয়, এবং ভূত প্রেতের কোনো ঘটনায় পুলিশ তো নিশ্চয়ই বিশ্বাস করে না, সুতরাং তাদের ঘটনাগুলো আবারও ইনভেস্টিগেট করতে হবে। এবার অনু আর অলিভার এই সব ব্যাপার নিয়ে খোঁজ খবর শুরু করে দেয়, এবং আমরা দেখতে পাই একদম প্রথম যে বাচ্চাটা পুকুরে ডুবে গেছিল তারা তার মায়ের কাছে যায়। তার মা তো বলে ওঠে যে সত্যি বলতে বাচ্চা হারানোর কষ্ট আমি কখনোই ভুলতে পারবো না, কিন্তু ম্যাডাম চিনও খুব ভালো ছিল। মেয়ে মারা যাওয়ার পর সেই আমাকে সরকারের তরফ থেকে 1 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার বন্দোবস্ত করে দেয়। প্রথম বাড়িতে কথা বলার পর তারা দ্বিতীয় ফ্যামিলির বাড়িতে যায়, কিন্তু তারা অনেকদিন আগে এই গ্রাম থেকে চলে গেছিল। তাদের বাড়িটা পরিত্যক্ত অবস্থাতেই সেখানে পড়েছিল। অনু আর অলিভার সেই বাড়ির পাঁচিল টপকে সেখানে ঢোকে, এবং বাড়ির ভিতরে তারা একটু রক্তের ছাপ দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা তো সেই রক্তের ডিএনএ পরীক্ষা করে, এবং জানা যায় যে গ্রামেরই একটা ভিখারি ভবঘুরে টাইপের লোক আবু, এবং সে সামান্য চুরি চামারি এই সমস্ত বাজে কাজ করে দিন কাটাতো। এই আবু লোকটির সাথেই রক্ত মিলে গেছে। ইন্সপেক্টর ছাওয়া জানায় যে সম্ভবত এই আবুর সাথে ওই 3 পরিবারের কোনো ঝামেলা ছিল, তাই আবু এদের বাচ্চাগুলোকে জলে ফেলে দিয়েছিল। এবার তারা তো তখনই আবুর সাথে কথা বলতে আসে। ইন্সপেক্টর ছাওয়া জানায় যে এই নদীর ধারে এখানে ওখানে টেন্ট করেই আবু থাকে, এবং তারা সেরকমভাবেই একটা নদীর ধারে আসে যেখানে আবু থাকতো, কিন্তু সেখানে আবুকে খুঁজে পাওয়া যায় না। এবং অনু তখনই দেখতে পায় সেখানে এক জায়গায় মাটিতে একটু বেশি ঘাস গাছপালা হয়েছে। অনু বুঝতে পারে তার তলায় কোনো একটা মৃতদেহ রয়েছে, কারণ কোনো একটা জৈবিক পদার্থ থেকেই এখানের মাটিটা বেশি সার পেয়েছে, তাই জন্যই সেখানে বেশি গাছপালা গজিয়েছে। সেখানটা খুঁড়ে দেখা যায় যে এটা আবুরই মৃতদেহ। এবার আবু মারা গেছে মানে হচ্ছে কি করে কি ঘটনা 10 বছর আগে হয়েছিল তা জানা যাবে না। ফলে অনু আর অলিভার আবারও পুলিশ স্টেশনে ফিরে আসে। এবার অনু তখনই সেই 3 পরিবারের ছবি দেখছিল, এবং ছবি দেখতে গিয়ে অনু তাদের মধ্যে একটা মিল লক্ষ্য করে। 3টি পরিবারেতেই প্রত্যেকের মানে মা বাবার 2টি করে সন্তান ছিল, একটি করে মেয়ে একটি করে ছেলে, এবং প্রত্যেক পরিবারেরই মেয়েগুলি মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটা যে ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পরিবারগুলি ছেলেকেই বেশি ভালোবাসতো এবং মেয়েকে বাসতো না। ছেলেটির পোশাক আশাক মানে ছেলে সন্তানগুলির পোশাক আশাক সব ছবিতেই সুন্দর ছিল, মেয়েগুলিকে কেমন যেন পুরনো নোংরা পোশাক পরিয়ে রাখা হয়েছিল। এবং এই বিষয়টা থেকেই অনু আসল ব্যাপারটা বুঝতে পারে। অনুকে প্রথম যে বাচ্চাটি মারা গেছিল তার মা বলেছিল যে বাচ্চা মারা যাওয়ার পর মিসচিকে 1 লাখ টাকা সরকারের তরফ থেকে পাইয়ে দিয়েছিল, এবং এটা দেখেই অন্য পরিবারগুলির মাথায় শয়তানি বুদ্ধি আসে যে তাদের পরিবারে তাদের মেয়ে সন্তানদের তো তাদের দরকার নেই, তাই এরাও যদি নদীতে ডুবে মারা যায় তাহলে তাদের পরিবার 1 লাখ টাকা পেয়ে যাবে। এবং তখনই তারা আবুকে কাজে লাগায় এই কাজ করার জন্য, এবং আবু ওই 2 ছোট বাচ্চাকে হত্যা করে। ম্যাডাম চিন মানে অলিভারের দিদি তো ব্যাপারটা বুঝতে পারে না, এবং সে ব্যাপারগুলিকে অ্যাক্সিডেন্ট ভেবেই ওই পরিবারদেরও টাকা পাইয়ে দেয়। কিন্তু মলি যথেষ্ট বুদ্ধিমান ছিল, তাই মলি বুঝতে পারে ব্যাপারটা কি হচ্ছে। তখনই মলির মন একদম গিল্টিতে ভরে ওঠে, মানে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে যে বাচ্চা মেয়েগুলিকে পড়ানোর জন্য সে এখানে এসেছিল, তাদের ভালো করতে গিয়ে তাদের কি পরিণতি সে করলো, এবং তাই জন্যই মলি নিজের প্রাণ দিয়ে দেয়। মানে গ্রামের লোকেরা বলতে গেলে তার বাজে ফায়দা ভুল ফায়দা উঠিয়ে এমনটা করেছিল। এবার এই আসল সত্যিটা জানার পর অলিভার একটুখানি শান্তি পায়, কারণ তার এত দিনের সন্দেহ আলটিমেটলি দূর হয়। আমরা দেখতে পাই যে অনু আর অলিভার তো এখন বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিল, এবং অনু এখন সসম্মানে অলিভারের অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠেছিল। এবার এরকমই একদিন তারা দুজন রোজকার মতো পুলিশ স্টেশনে যায়, এবং সেখানেই অফিসার মাইক জানায় যে অনু তোমার সাথে একজন দেখা করতে চাইছে। অনু সেখানে গিয়ে দেখে যে তার সাথে দেখা করতে এসেছে তারই মা মিস লু, এবং মিস লু অনুর কাছে নিয়ে এসেছে তার একটা কেস, এবং এখানেই এই ড্রামাটা শেষ হয়।
তো সম্ভবত এই ড্রামার কোনো পার্ট 2 আসতে পারে, যেখানে আমরা পরের কেসগুলো জানতে পারবো বা দেখতে পারবো। তো তোমরা কি সেই পার্টও দেখতে চাও? তাহলে সেই পার্ট রিলিজ করলে আমি অবশ্যই এক্সপ্লেন করব। দেখতে চাও কিনা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এই ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাগলেই এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।